ডিয়ার লার্নার্স, 34তম BCS এর আরও একটি ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি। তো আজকে আমাদের ম্যাথটা হচ্ছে এরকম যে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার ও 1386 বর্গ সেন্টিমিটার। এখন বলছে বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত। বৃহত্তম জ্যাটার দৈর্ঘ্য বের করতে বলছে। এখন এখানে অনেকজনের ঘটকা লাগবে যে আসলে বৃহত্তম জ্যাটা আমি কিভাবে বের করব, আসলে বৃহত্তম জ্যাটা কি। আপনি যদি একটা বিষয়ে লক্ষ্য রাখেন, বৃত্ত সম্পর্কে যদি আপনার বেসিক কনসেপ্ট ঠিক থাকে, তাহলে কিন্তু এই প্রশ্নটা আপনি সলভ করতে পারবেন না। কেন পারবেন না? এই জন্যই পারবেন না, কেননা বৃহত্তম জ্যা বলতে কী বোঝাচ্ছে সেটাই বুঝতে পারবেন না। আচ্ছা, একটা বৃত্তের বৃহত্তম জ্যা অর্থাৎ সবচেয়ে বড় জ্যা হবে কি? যেই জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, সেটাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। তার মানে কেন্দ্র দিয়ে যেটা জ্যা যাবে সেটা অবশ্যই বৃত্তের কি ব্যাস হবে। তার মানে বৃহত্তম জ্যাটাই হচ্ছে বৃত্তের ব্যাসের সমান, অর্থাৎ বৃত্তের ব্যাস। তার মানে এখানে আমাকে বের করতে বলছে বৃত্তের ব্যাসটা। ওকে, তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি, সলিউশন আমি শুরু করে দিই। দেওয়া আছে কি, একটি বৃত্তের পরিধি দেওয়া আছে আমাদের 132 সেন্টিমিটার, আর ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের 1386 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু উঠায় নিব। দেওয়া আছে, আমি ডিরেক্টলি এখানে করি, ডিরেক্টলি দেওয়া আছে এবং ডিরেক্টলি আমরা করে দিই। তো বৃত্তের পরিধি, আচ্ছা বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি, আরতে হচ্ছে রেডিয়াস। তো বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়ে থাকে তাহলে বৃত্তের পরিধি আমাদের কত হবে? বৃত্তের পরিধি হবে আমাদের 2πr। ওকে, তাহলে এখানকার বৃত্তের পরিধি আমাদের কত আছে? এই যে 132 সেন্টিমিটার। তাহলে এই 2πr সমান 132 সেন্টিমিটার। সেমভাবে বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে আমাদের 1386 বর্গ সেন্টিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা আমাদের কত হবে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তাহলে আমাদের কি হবে? πr স্কয়ার। তাহলে πr স্কয়ার ইকুয়াল, এখানে মান দেওয়া আছে কত আমাদের? 1386 বর্গ সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার স্কয়ার, আর এটা হচ্ছে আমাদের সিঙ্গেল সেন্টিমিটার, কেননা পরিধির একক সেন্টিমিটার হবে আর ক্ষেত্রফলের একক তাহলে স্কয়ার আসবে, এটাই আর কি। তো এখন এখান থেকে জাস্ট আমাকে কী করতে বলছে? বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য। তো বৃত্তটার বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য বলতে আমাদের বৃত্তের ব্যাসটা চাচ্ছে, বৃত্তের ব্যাস। তো আর এর মান যদি আমি বের করতে পারি তাহলে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ পালে আমি ওকে 2 দ্বারা গুণ করলে কিন্তু ব্যাস পাবো। তো চলুন আমরা সেই কাজটাই করি। তো দেখেন, এখান থেকে আমরা এই দুইটা সমীকরণ কিন্তু ক্যালকুলেশন করে আমার কাজটা করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি, এটা একটু আপনারা মাথাটা যদি খাটানোর ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো দেখেন আমরা কিভাবে কাজটা করতে পারি। তো আমি যদি এখান থেকে একটু ক্যালকুলেশন করি, দেখেন πr স্কয়ার, আমি πr ইন্টু আর করলাম, আর এদিকে হচ্ছে 1386। ওকে, তো একই সাথে আমি যদি এখানে 2 দ্বারা গুণ করলে কিন্তু আমার কাজটা একটু সহজ হইতো। আচ্ছা, এখন আমি উভয় পাশে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে 2πr ইন্টু আর থাকলো ইকুয়াল 2 গুণন, তাহলে এ পাশে 1386। তো দেখেন আমি এই 2πr এই জন্যই করলাম, কেননা এই 2πr এর ভ্যালুটা আমি এখানে বসাই আমি কাজ করব। তো 2πr এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই, কত আছে আমাদের? 132। তাহলে 132 আর ইকুয়াল হচ্ছে আমাদের 2 ইন্টু 1386। তাহলে এমপ্লাইজ দ্যাট আর ইকুয়ালস টু, এর সাথে গুণ অবস্থায় আছে, এর পাশে ভাগ হয়ে যাবে। তার মানে উপরে আছে আমাদের 2 ইন্টু 1386 আর নিচে হচ্ছে আমাদের 132। তো এখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের ফলাফল যা আসবে সেটা কিন্তু হবে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ দেখেন আমরা এখানে তাহলে কি কাজ করতে পারি? কাটাকাটি করেন, 2 দ্বারা এটাকে যদি আমরা কাটি, 6 দুগুণ 12, 6 দুগুণ 12, তার মানে 66। এখন আমরা কত দিয়ে কাটতে পারি? আপনি 11 দিয়ে যদি আমরা কাটি, 11 দিয়ে হয়তো বা কাটা যাবে। দেখেন 11 দিয়ে কাটলে 6 11 66, আর এখানে 11 দিয়ে কাটলে 13কে যদি আমরা টার্গেট করি তাহলে 11কে 11 2 28। তাহলে 28কে আমরা 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, তাহলে আরও 28 থেকে 22 গেলে তাহলে আর থাকবে 6, 6 আর 6 66, তার মানে 6 11 66, 126 আসলো। আচ্ছা, 126কে কি আমরা এখন 6 দিয়ে কাটতে পারি? হ্যাঁ, অবশ্যই কাটতে পারি। 6 দুগুণ 12 আর 6 একে 6, 21। তাহলে অতএব আর ইকুয়ালস টু আমাদের মান আসলো কত? 21। তো আর এর মান হচ্ছে আমাদের, এই আরটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে অতএব ব্যাস হবে আমাদের 2r। তো 2r মানে হচ্ছে 2 ইন্টু 21 ইকুয়ালস টু হচ্ছে 21 দুগুণ 42 সেমি। তার মানে আমাদের যেহেতু এখানে বলেই দিয়েছে যে বৃত্তটির বৃহত্তম জ্যা কত, তাহলে বৃহত্তম জ্যা হচ্ছে আমাদের 42। তাহলে আমরা বলতে পারি
যে অতএব বৃহত্তম জ্যা হচ্ছে 42 সেন্টিমিটার। ওকে, তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। তো এখন চলুন আমরা আরেকটি ম্যাথ আমরা সলিউশন করব। ওই 34তম বিসিএস এর আমরা আরেকটা প্রশ্ন ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি। তো প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠলো। এখন বলছে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত, ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত। তো এই কত যে আছে আমি তো এটা জানি না, তাই আমি কি করব, ধরে নিব। তাহলে সলিউশনের শুরুতে আমরা কি করব, ওই ছাত্রছাত্রীর সংখ্যা ধরে নিব। তাহলে আমরা বলি যে ধরি ছাত্রছাত্রীর সংখ্যা কতজন, এক্স জন আমি ধরে নিলাম। ওকে, এক্স জন ধরে নিলাম, আপনি যে কোনো কিছু ধরতে পারেন, সমস্যা নেই। তো ছাত্রছাত্রীর সংখ্যা যদি এক্স জন হয়, এখন আমরা শর্ত অনুযায়ী আমরা কাজ করবো। তো একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে, কতজন ছাত্রছাত্রী আমরা যেহেতু ধরে নিলাম এক্স জন, তাহলে এক্স জন ছাত্রছাত্রী আছে। এখন প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেয়। তাহলে একজন চাঁদা দিবে কত, আমরা সেটা আগে বের করি। একজনে দেখেন কত করে চাঁদা দিতেছে, একজনে চাঁদা দেয়। তাহলে একজনে প্রত্যেকে তত পয়সার চেয়ে, অর্থাৎ একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে, তত পয়সা মানে যতজন ছাত্রছাত্রী আছে এক্স জন, তাহলে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি দেয়, তার মানে এক্স প্লাস 25। তাহলে একজনে চাঁদা দেয় এত পয়সা, তত পয়সা চেয়ে, অর্থাৎ এই যতজন ছাত্রছাত্রী আছে তত পয়সাকে ধরছে একজনে, তাহলে ওই তত পয়সা যতজন ছাত্রছাত্রী আছে তার চেয়ে আরও 25 পয়সা করে বেশি দিতেছে। তাহলে অবভিয়াসলি এটা একটা কি, পয়সায় এককে আছে, পয়সা। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে একজনে চাঁদা দেয় এত পয়সা, তাহলে মোট ছাত্রছাত্রীর চাঁদা, সবাই চাঁদা দিয়ে তো মোট আমার 75 টাকা হয়েছে, তাই না? তাহলে মোট কতজন কত উঠবে সেটা মোট যদি বের করতে হয়, তাহলে এই যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা দ্বারা আমাকে এখন কাজ করতে হবে। তাহলে অতএব এক্স জনে চাঁদা দেয়, তাহলে এক্স জনে, একজনে যদি এত দেয় তাহলে এক্স জন মানে বেশি, তাহলে বেশি হলে কী হবে, গুণ হবে। তার মানে এক্স ইন্টু এক্স প্লাস 25 পয়সা। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন এই মোট আমরা পাইলাম এত চাঁদা, আর এটা হচ্ছে অজানা মান দিয়ে, আর এই জানা মান হচ্ছে আমাদের 75। তাহলে প্রশ্ন মতে আমরা আসি, প্রশ্ন মতে দিয়ে আমরা কাজ করব। তাহলে প্রশ্ন মতে এক্স ইন্টু এক্স প্লাস 25 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 75। বাট এটা হচ্ছে আমাদের পয়সা, এই পয়সা আর এটা হচ্ছে আমাদের টাকা। তো পয়সা আর টাকা কোনোদিন সমান হতে পারে না, তাই আমরা দুটাকে এককে কনভার্ট করে নেব। তো এই টাকাটাকে আমরা পয়সায় কনভার্ট করি। ওকে, তো যেহেতু এটা টাকা ছিল 75 টাকাকে আমরা জাস্ট পয়সায় কনভার্ট করে নিলাম, জাস্ট 100 দ্বারা গুণ করে দিলাম। তো ইমপ্লাইজ দ্যাট আমরা এখন এক্সটা এখানে গুণ করে দেবো, এক্স স্কোয়ার প্লাস এক্স আর 25 গুণ করলে 25x ইকুয়াল 75 আর 100 গুণ করলে 75 আর 2টা 0। ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস 25x, আচ্ছা 7500 এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 7500 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0। ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে যদি কাজ করি, তো এখান থেকে আমরা কাজ করলে দেখি আমরা কি পেতে পারি। এটাকে আমাকে এখন সলভ করে এক্সের ভ্যালু বের করতে হবে। তো এক্সের আমাকে ভ্যালু যে বের করবো সেই অবশ্যই ভ্যালুটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, কেননা ছাত্রছাত্রী কিন্তু কোনোদিন ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক হলে তো ওই স্টুডেন্ট আমাদের ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী নাই, বরঞ্চ যদি -5 আসে তাহলে আরও ওই স্টুডেন্টে -5টা স্টুডেন্ট নিয়ে আসলে তাহলে 0টা স্টুডেন্ট হবে, এরকম বোঝাবে। তো এরকম ঋণাত্মক মান আসার কথা না, যদি ঋণাত্মক মান আসে সেটা অ্যাকসেপ্ট করবে না, অবশ্যই ধনাত্মক মান আসতে হবে। তো এটাকে যেহেতু স্কয়ার যুক্ত অর্থাৎ দ্বিঘাত সমীকরণ আকারে আছে, তাই এটাকে আমরা মিডল টার্ম আকারে নিয়ে আসতে পারি। তো মিডল টার্ম করতে গেলে এক্স স্কয়ারের সহগ ধ্রুবক পদ আমরা গুণ করতে পারি। তাহলে 7500কে আমরা ভাঙাবো, আমি বড় দিয়ে ভাঙাই, 25 দিয়ে আমি যদি ভাঙাই, আচ্ছা 5 দিয়ে প্রথমে ভাঙাই, 5 5 15 75 আর 2টা 0, আরও 5 দিয়ে যায়, 5 দিয়ে যদি দিই 5 3 5 15 300, আরও 5 দিয়ে দিই, 5 6 30 60, 5 দিয়ে দিই 5 12 60, যদি আমরা এখন 3 দিয়ে দেই, 3 4 12, 2 2 2 4। এখন আমাকে যেভাবে হোক এই 25x মিলাতে হবে, অর্থাৎ যোগ বিয়োগ করে, অর্থাৎ এই এতগুলো পদকে, এই উৎপাদকগুলোকে আমাকে একত্রে করে দুইটা আর কি বানাতে হবে, দুইটাকে যোগ করে বা বিয়োগ করে যেভাবে হোক 25 বানাতে হবে, আর ওই দুইটা গুণ করে যেন 7500 আসে। তাহলে সেটা কিভাবে সম্ভব একটু আমরা যদি লক্ষ্য করি, 5 5 25, 5 5 25, 25 দুগুণ 50, 50 দুগুণ 100, তার মানে এই 5 5 25, 25 দুগুণ 50, 50 দুগুণ 100, এইটুকু হলো আমাদের 100, আর 5 5 25, 3 25 75, এইটুকু হলো আমাদের 75, আর এইটুকুতে হলো আমাদের 100। তো 100 থেকে 75 বাদ দিলে কিন্তু আমাদের
25 আসবে, আর 100 আর 75 গুণ করলে কিন্তু আমাদের 7500 আসতেছে। তার মানে আমরা কাজ করতে পারি এক্স স্কোয়ার, যেহেতু এখানে প্লাস আছে তার মানে বড়টার সামনে, অর্থাৎ 100 এর সামনে, 100 তো বড় তাই না, তাহলে 100 এর সামনে হবে প্লাস 100x আর মাইনাস 75x মাইনাস, আর এখানে আছে আমাদের 7500 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 0। ইমপ্লাইজ দ্যাট দুইজনের কাছ থেকে আমি x কমন নিতে পারি, তাহলে x প্লাস 100 মাইনাস এই দুজনের কাছ থেকে আমি 75 কমন নিতে পারি, তাহলে x প্লাস 100। ওকে, কমন না মানে অত দ্বারা ভাগ। তো ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে বলতে পারি x প্লাস 100 ইন্টু, অর্থাৎ x প্লাস 100 দুই জায়গায় আছে আমি কমন নিলাম, তাহলে এখানে পাবো x মাইনাস এখানে পাচ্ছি আমরা 75 ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা এটাকে সলভ করবো কিভাবে, তাহলে একবার লিখবো x প্লাস 100 ইকুয়ালস টু 0, অর্থাৎ আলাদা আলাদা উৎপাদকের মান ইকুয়াল যদি 0 আসে, অর্থাৎ অনেকগুলো উৎপাদকের মান যদি একত্রে 0 আসে, তাহলে প্রতিটা পদের উৎপাদকের মান অবশ্যই 0 হবে। তাহলে হয় এটা ইকুয়াল একবার 0 হবে, অথবা এটা ইকুয়াল 0 হবে। তো সেটা আমরা বলে দিই যে অথবা x মাইনাস 75 ইকুয়ালস টু 0। তো ইমপ্লাইজ দ্যাট x ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত, মাইনাস 100, প্লাস 100 টাইপের আসলে মাইনাস 100, ইহা তো গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কেননা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী বা লোকজন সংখ্যা আমাদের ঋণাত্মক আসতে পারে না, গ্রহণযোগ্য নয়। ওকে, তাহলে অবশ্যই এটা গ্রহণযোগ্য হবে। তাহলে x ইকুয়ালস টু মাইনাস 75 ওভার প্লাস 75, তাহলে এই যেহেতু পজিটিভ মান চলে এসেছে, তাহলে অবশ্যই এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। x তো আমি ধরে নিয়েছিলাম ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে আমরা বলতে পারি যে অতএব ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের কত ছিল, যেহেতু বের করতে বলছিল কতজন ছাত্রছাত্রী ছিল আমাদের 75 জন। ওকে, তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।